আমি অঙ্কনের কাছে আসবো। নিঃসন্দেহে সাধারণ মানুষের কি প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার কতটা প্রাপ্তিতে পরিণত হবে সেটা তো আর মোটামুটি বা পৌনে 1 ঘন্টা পর থেকে সেটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকবে। কিন্তু আমি একটা বিষয় নিশ্চিত যে অঙ্কন আমার মতো এটাতেও একমত হবে যে সোনার দামে একটা স্বস্তি কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করছেন। অমিত শাহ প্রায়ই আসছেন এবং এসে সোনার বাংলা তৈরি করার কথা বলছেন, অত্যন্ত ভালো কথা, কিন্তু আমি বলছি সোনার দামে স্বস্তি আম বাঙালির মতো তুমিও নিশ্চয়ই এটা চাও অঙ্কন। যে কোনো আর্থিক চ্যালেঞ্জ আমরা দেখেছি নরেন্দ্র মোদীর সরকারের আমলে ভারতবর্ষ সেই চ্যালেঞ্জটার সম্মুখীন হয়েছে এবং সেই চ্যালেঞ্জটাকে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। আমরা কোভিডের মতো মহামারীকে টপকেছি। সুতরাং নিঃসন্দেহে যে সোনা নিয়ে যে একটা আবেগ উৎকণ্ঠা রয়েছে, সেই চ্যালেঞ্জও ভারতবর্ষের সরকার যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করব। দেখুন, ভারতবর্ষের সরকার এই মুহূর্তে যেভাবে চলছে, একদিকে যেমন পরিকাঠামোতে ঐতিহাসিক উন্নয়ন হচ্ছে, 11 লক্ষ কোটি টাকা পরিকাঠামো খাতে উন্নয়নের জন্য ব্যবহৃত হচ্ছে, আবার অন্যদিকে 80 কোটি ভারতবাসীকে প্রতি মাসে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হচ্ছে। আজকে লেখাপড়ার জিনিস থেকে জিএসটি শূন্য করে তুলে দিয়ে আজকে সরকার কিন্তু শিক্ষাক্ষেত্রকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। ঠিক একইভাবে 1 লক্ষ কোটি টাকার স্বাস্থ্য বাজেট, যেটাকে IMF ঐতিহাসিক বলছে, অর্থাৎ সব দিকটাকে কিন্তু আজকে ব্যালেন্স করে ভারত সরকার চলছে। বিভিন্ন প্রত্যাশা, গত বছর আয়কর ছাড় নিয়ে প্রত্যাশা ছিল, সেই আয়কর ছাড়ের প্রত্যাশা ভারত সরকার পূরণ করেছে। সমস্ত প্রত্যাশাকে পূরণ করার দায়িত্ব ভারত সরকারের। বিরোধীরা সমালোচনা করবে, গতবার আয়কর ছাড় দেওয়া হয়েছিল, তাতেও সমালোচনা হয়েছিল, না 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 ঠিক হলো না। কিছু যখন কৃষকদেরকে কিষাণ সম্মান নিধি 6,000 করে দেওয়া হচ্ছিল, না 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 ঠিক হলো না। বিরোধীরা সমালোচনা করবে, ওদের কাজ সমালোচনা করা। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার কাজে বিশ্বাসী, তারা কাজ করবে। বেশ, আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। দেখুন, একটা দুর্ভাগ্যের দিকটা তো অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে অর্থনীতির চাকাটা সবসময় থাকে রাজনীতি, মানে অর্থনীতি সবসময় অর্থনীতির পাটিগণিতে পরিচালিত হয় না, একটা বড় অংশের ভূমিকা থাকে রাজনীতির। এবার যে সম্ভাবনা এবং বাস্তবায়নের দিকে রাজনীতিবিদ অঙ্কন দত্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এখন অর্থনীতিবিদ দেবনারায়ণ সরকার তার সঙ্গে কতটা সহমত? না, আমি তোমাকে একটা কথা বলি। প্রথমে আমি শুরু করেছিলাম ম্যাক্রো ইকোনমিক পলিসি ক্যান নেভার বি ডিভাইড অফ পলিটিক্স। রাজনীতি থেকে এই অর্থনীতি দূরীভূত হতে পারে না, ম্যাক্রো ইকোনমিক পলিসি। তাই আজকেও তো ভারতবর্ষে না, হ্যাঁ নিশ্চয়ই প্রত্যেকে করে, এই কথা প্রত্যেকে করে, কিন্তু আমার বক্তব্যটা কেন না না, তুমি একটা কথা বললে, এই যে কথাটা বললো, আগে কদিন আগে 70,000 টাকা ছিল সোনার দাম পার কি মানে 10 গ্রাম, এখন মানে 1,40,000, এই এক্ষুনি যে নেমে গেল 1,45,000 মাছের দাম নিয়ে ডবল, মানে এক বছরে তো ডবল হয়ে গেছে। তাহলে সবজির দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না, কমিয়ে দেবেন না? কথা বলো না, তোমার সামনে বলিনি, তোমার সামনে বলিনি, বলেছেন এর আগে তখন একটু আগে কথা বলতে করি না। আচ্ছা, 2 নম্বর একটা কথা অনির্বাণ বলছিল যে যে আজকে এই বাজেটটাকে জিডিপি যেটা বাড়া, সেটা হচ্ছে ডিমান্ড ড্রাইভেন। কিন্তু আমি যে ইকোনমিক সার্ভেতে দেখছিলাম, না না না, প্রাইভেট ফাইনাল কনজামশন এক্সপেন্ডিচার, ব্যক্তিগত চূড়ান্ত ভোগ ব্যয়ের অনুপাত গত বছরের থেকে এবছর কমে গেছে। এর ফলে কি হচ্ছে, মানে ভোগ ব্যয় গত বছরের থেকে কমে গেছে। এর ফলে দুটি সমস্যা হচ্ছে, জিডিপি বাড়ছে কিনা এটা সন্দেহের ব্যাপার। ইনভেস্ট করছে না, কে বলেছে? বাংলায় কোনো কর্পোরেট ইনভেস্ট করছে না, বাংলায় কোনো কর্পোরেট ইনভেস্ট করছে না। 7,000 কোম্পানি বাংলা ছেড়ে কোম্পানিগুলো অন্য রাজ্যে চলে যাচ্ছে না। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করছে। আশুতোষ চট্টোপাধ্যায়, এই যে কোভিডের একটা প্রশ্ন এলো, এখন কোভিডের সময় আমরা দেখলাম মোদিজিকে নিজের ছবি লাগিয়ে ভ্যাকসিন বিক্রি করতে। কংগ্রেসের সময় কিন্তু কোনো ভ্যাকসিন বিক্রি হয়নি, শুনুন না, সবাইকে কিনতে হয়েছে মানুষকে, প্রচুর লাইন দিয়ে ফ্রি ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন কংগ্রেস করেছে, আপনি জানেন না, জেনে নিন। ফ্রি ভ্যাকসিন দেওয়া হয়েছে, এখানে যে টিকাটা আছে সেটা কংগ্রেসের দেওয়া, আপনি যে টিকাটা নিয়ে বসে আছেন সেটা কংগ্রেসের দেওয়া, জন্য শুনে রাখুন। এবারে দেখুন, এখন আলোচনা এতগুলো হয়ে গেল। আচ্ছা, মেক ইন ইন্ডিয়া বলে আমরা একটা কথা শুনেছিলাম, এটা হয়ে গেল ফেক ইন ইন্ডিয়া। তার কারণ টার্গেট কত ছিল? 25%, এখন কত টার্গেট এসে দাঁড়িয়েছে? 13%। আচ্ছা,
সাবসিডি অন হয়েছে ফুড এন্ড কত? ফার্টিলাইজার শুনুন না Fulfill হয়েছে একটু কত? শুনুন না একটু না, না, 13% আপনি ফুলফিল হয়েছে অর্ধসত্য বলছেন। 13% Fulfill হয়েছে ফুলফিল কত? হয়েছে আপনি পড়ে নিন একটু Fulfill ভালো হয়েছে করে। কত? আরে একটু পড়ে নিন 13% না, আপনি হয়েছে। বলুন না। সাবসিডি অন ফুড এন্ড Fulfill ফার্টিলাইজার হয়েছে শুনে কত? নাও ভাই, শুনে নাও, কত? তারপরে তুমি Please, আশুতোষ বলে নিন। সাবসিডি অন ফুড এন্ড ফার্টিলাইজার ফিউয়েলে 5 লক্ষ কোটি টাকা করেছিল কখন? 2022-23 সালে। সেটা কমে 25-26-এ কত দাঁড়াচ্ছে? 3.8 লাখ করোড়। তার মানে কমাচ্ছে তো, মেন জায়গায় কমাচ্ছে। মানরেগা আমরা আগেই বলেছি। এফডিআই এতক্ষণ ধরে হয়েই হচ্ছিল, এফডিআই নেগেটিভ যাচ্ছে লাস্ট 4 মাসে এফডিআই নেগেটিভ কত? 8.8% কংগ্রেস থেকে আমলে 28 মাস ছিল দাদা। 2.3% ছিল, কংগ্রেস আমলে 2.3% FDI নেমেছে। deficit 28 ভাই মাস এগুলোকে ছিল। মানো, না মানলে কি করে হবে? 28 মাস। আমি তো তোমরা বলছি নিজের ইকোনমিক শাসনকালটা সার্ভে দেখবে না। ইকোনমিক নিজের সার্ভেটা পড়ো ইতিহাসটা না, দেখবে না। তাহলেই হবে। আচ্ছা শোনো এবার দাদা, শুনে নাও। মনমোহন সিংয়ের আমলে আরে 28 শুনে নাও রে ভাই, deficit শুনে নাও। ছিল। আরে ভাই এটা শোনো, একটু জবাব দিয়ে দিন। বিজেপির ভাই শোনো, আরে কংগ্রেসের দাদা বলুন। আশুতোষ শেষ করে নাও। $1 যে দাম ভাই এখন কলকাতায় আরে ডলার নিয়ে আপনারা চিন্তা করেন। 1 লিটার ডিজেলের দাম আর $1 দাম আপনাদের সময় বাড়েনি? এত অ্যাচিভমেন্ট ডিজেলের দাম বাড়েনি? আচ্ছা, ডিজেলের GST আনুন। সানডে বাজেট দেখছি, GST আনুন। হলিডে অন GST র পক্ষে বাজেট বাজেট। হলিডে দেখছি আমরা বাজেট হলিডে দেখছি, রোববারে বাজেট। ওই জন্য না চেঁচিয়ে একে অপরটা আমরা বলি। সেটা হচ্ছে দেখো, একটাই ভিক্সিত ভারত নিয়ে আলোচনা হচ্ছে। দেখো 63 লাখ ইনফর্মাল এন্টারপ্রাইজ বন্ধ হয়ে গেছে ভারতবর্ষে। কেন বন্ধ হয়ে গেছে মোদিজি বলবেন আশা করি। দেখো 1.6 crore জব অলরেডি আউট, নেই, পাওয়া যাচ্ছে না। এবং এই যে ইউপিএ আমলে 15.6% আমরা করতে পেরেছিলাম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন, সেখানে বিজেপি সরকার কত করেছে? 12.8%। ইকোনমিক সার্ভে বলছে, চেয়েও না, ইকোনমিক সার্ভে বলছে। দেখো এমএসএমই কিন্তু আমরা যাই বলি না কেন, 90% ওয়ার্কফোর্স কিন্তু এমএসএমই এমপ্লয় করে। এবং এমএসএমইর ক্ষেত্রে আমরা শুনেছিলাম মোদিজিকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে, মুদ্রা লোন পাবেন, স্টার্ট আপ ইন্ডিয়া হবে, মেক ইন ইন্ডিয়া হবে। আচ্ছা এগুলোর এখন বাস্তবায়ন আমরা মুদ্রা লোনে 17 কোটি কর্মসংস্থান হয়েছে, না জানলে জানবেন না। প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা বাস্তবে কতটা দেখতে পাচ্ছি। আমি নিঃসন্দেহে আবারও বলবো যে আর 40 মিনিট বাকি রয়েছে, তারপর 11টার সময় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার আগে একবার কি বলছেন গজেন্দ্র সিং শেখাওয়াত, দেখে নিন। विश्वास रखिए कि जिस लक्ष्य को लेकर के देश की सरकार पिछले 11 साल से काम कर रही है कि हम भारत को विकसित भारत बनाएंगे, और 2014 से लेकर के निरंतर आने वाला हर बजट एक के बाद उस अनुक्रम में आगे बढ़ने की एक पायदान के अगली पायदान के रूप में होता है। इस बार का बजट भी भारत को विकसित भारत बनाने की दिशा में एक कदम और आगे बढ़ाने वाला होगा। দেখুন, নিম্ন মধ্যবিত্তরা তো মূলত এইটার দিকেই তাকিয়ে থাকে যে আয়করে ছাড়ের ক্ষেত্রে বাড়তি কোনো সুবিধা পাওয়া যাচ্ছে কিনা। আমি একটা পরিসংখ্যান দেখছিলাম, নিঃসন্দেহে সেই পরিসংখ্যান অনির্বাণদা সাধারণ মানুষ কতটা এই একেবারে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের ক্ষেত্রে অংশগ্রহণ বাড়িয়েছে সেইটা স্পষ্ট করে দেখা যাচ্ছে। তার বড় কারণ হচ্ছে গত বছর আপনারা জানেন যে 12 লক্ষ টাকা আয়, তাতে একদম সম্পূর্ণ কর মকুব ছিল। তার সঙ্গে যদি 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরেন, সেটা 12,75,000। 2024-25-এ দেখা যাচ্ছে 8.7 crore তারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন। 25-26-এ সংখ্যাটা বেড়ে দাঁড়িয়ে গেল 9.2 crore। আমি বলছি সেখানে বাড়তি কোনো সুবিধা প্রত্যাশা কি আমরা করতে পারি? দেখো তুমি যে সংখ্যাটা বললে 140 কোটি 142 কোটির জনগণ, খুব সামান্য। হ্যাঁ, তার মধ্যে ওই 9 কোটির আশেপাশে এই বছরে হয়তো দেখা যাবে রিটার্নটা সাবমিট হচ্ছে। তার মধ্যেও এই যে পুরনো কর কাঠামো, নতুন কর কাঠামো, প্রায় 70% লোক এখন নতুন কর কাঠামোতে ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছে। এবং সরকারও চাইছে মানুষ যাতে সবাই ওই নতুন কর কাঠামোতেই তাদের ইনকাম ট্যাক্স রিটার্নটা দেন। এবং যার জন্য এই 12 লক্ষ টাকা 12,75,000 টাকার যে আপনারা ছাড়ের কথা বলছেন, এরপরেও অতিরিক্ত ছাড় দেওয়ার প্রবণতা বা প্রত্যাশা এই বছরে থাকা উচিত নয়। কিন্তু একটা কথা মানতে হবে যে মানুষ কিন্তু শুধুমাত্র ডাইরেক্ট ট্যাক্স দেয় না শুভ্র, মানুষ সকাল থেকে রাত্রি অবধি যা যা জিনিস কিনছে তার জন্য কিন্তু প্রত্যেক দিন ট্যাক্স দিচ্ছে। এই যে আমরা বলছিলাম না, ইনকাম ট্যাক্স 140 কোটির মধ্যে ওই 9 কোটির আশেপাশে লোক ইনকাম ট্যাক্স রিটার্ন দেন, কিন্তু রাস্তার যিনি ভিখিরি আছেন সেখান থেকে শুরু করে যিনি বড় শিল্পপতি আছেন, প্রত্যেকটা দিন যত জিনিস কিনছেন প্রত্যেকটা জিনিসের উপরে তিনি ট্যাক্স দিচ্ছেন। সেই ট্যাক্সটাই কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স, এবং সেটাই কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মানুষকে কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন, সরকার চেয়েছিল, সরকার, আমি যেটা বলছিলাম, সরকার কি চায়নি, সরকার বুঝতে পেরেছিল তড়িঘড়ি এতগুলো জিএসটি কাউন্সিলের মিটিং হয়েছে, সরকারের মনে পড়েনি ট্যাক্স রিডাকশন করার। সরকার তড়িঘড়ি কিন্তু দিওয়ালির আগে ধামাকা দিল, জিএসটি কাউন্সিলের মিটিংয়ে 56তম জিএসটি কাউন্সিলের মিটিংয়ে দাম কমানো হলো। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের একটা আবার আপন গতি আছে, যেখানে দাম যতটা কমানোর কথা সরকার ভাবে, তার পুরোটা কিন্তু উপভোক্তা বা কনজিউমার বা বেনিফিশিয়ারি তার হাতে পৌঁছয় না।
এটা হচ্ছে ইকোনমিক্সের নিয়ম। সরকারের এটাও বোঝা উচিত ছিল যে যারা মধ্যে আছেন, মিডলম্যান আছেন, তার মধ্যে উৎপাদক সংস্থা আছে, তারা কিন্তু ওই লাভের গুড়টা তারাও কিন্তু খেয়ে নিলেন। তাহলে সাধারণ মানুষ যিনি 20 টাকাতে একটা টুথব্রাশ কিনতেন, তিনি এই জিএসটি কমে যাওয়ার পরে আশায় ছিলেন যে জিনিসটার দাম হয়তো 18 টাকা হবে। দাম কিন্তু শুভ্র খবর না, 20 টাকাটা 20 টাকাই আছে। প্রত্যেকটা জিনিস আমাদের ছোটো ভাই অঙ্কন বলছিল যে এডুকেশনাল যে জিনিসগুলো আছে, পেন্সিল, রবার, সব কিছুর উপরে দাম কমে গেছে। অঙ্কনের এখন ছেলে স্কুলে পড়ে না, কিন্তু আমার ছেলে স্কুলে পড়ে, জিনিসের দাম যেটা ছিল সেটাই আছে। কিন্তু সরকারকে না, সরকারের একটা জিনিস দেখতে হবে যে ম্যানুফ্যাকচারাররা দাম বাড়িয়ে দিচ্ছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে না, একটা জিনিস এর মধ্যে আমি বলছি যে দেবনারায়ণ যেটা বলছিল এটা ঠিক, যে প্রাইভেট ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া বাই দ্য সো কল্ড ইনভেস্টার্স হাউসেস সেটা কমেছে। আজকে দেশে ইনভেস্টমেন্ট করছেন না, তারা বিদেশি ইনভেস্টমেন্ট। আপনি ধরুন আজকে আমাদের দেশের বাজেটের কথা বলা হবে, 5 তারিখে আপনারা পশ্চিমবঙ্গের বাজেটের কথা বলবেন। আপনি পশ্চিমবঙ্গে বিজিবিএস হবে, আপনি সবাইকে ফুলের তোড়া দেবেন, উত্তরীয় পড়াবেন, কিন্তু যিনি শিল্পপতি আসবেন তিনি চাইবেন তার পুঁজির সুরক্ষা এবং তার ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট। সেটা যতক্ষণ না ভারতবর্ষে হবে ততক্ষণ তিনি এই যতই তাকে উৎসাহ দেওয়ার কথা বলো, তিনি কিন্তু ধীর গতিতে তার ইনভেস্টমেন্টটা ভারতবর্ষ থেকে বিদেশে নিয়ে যাচ্ছেন। এবং তার জন্য দেখবেন যে ভারতবর্ষে আমরা মেক ইন ইন্ডিয়ার কথা শুনেছি, এই যে বলছিলাম না রাজনীতি অর্থনীতি সম্পৃক্ত, এইগুলো কিন্তু রাজনীতির কথা। মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, ভোকাল ফর লোকাল, বিকশিত ভারত। আপনি মেক ইন ইন্ডিয়া যদি হয়, ভোকাল ফর লোকাল যদি হয়, তাহলে আপনি আমদানি কেন করবেন? আমাদের ট্রেড ডেফিসিট বাড়ছে, বাণিজ্য ঘাটতি বাড়ছে, আমরা রপ্তানি কম করছি, আমদানি বেশি করছি, তাহলে ভোকাল ফর লোকাল থেকে আমরা কি বেনিফিট পাচ্ছি? ভারতবর্ষে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে 2014 এই সরকার ক্ষমতায় এসছে, 2016-তে ডিমনিটাইজেশন হয়েছে, 2017-তে জিএসটি ইমপ্লিমেন্টেশন হয়েছে, তারপরে 2019-এর শেষ দিক থেকে 2020 থেকে কোভিড এসছে, এবং প্রত্যেকটাই কিন্তু সরকারের পরিকল্পনা এবং যে তার কার্যপ্রণালী, সেখানে কিন্তু একটা ডিফারেন্সিয়েশন ছিল, এবং তারই কিন্তু যে এফেক্ট, সেই এফেক্টটা আজকেও অর্থনীতিতে আছে। আজকে আমরা সব কিছু যদি ট্রাম্পের উপর দিয়ে দিতে থাকি যে ট্রাম্পের জন্য সব কিছু যে সেটা নয়, কিন্তু ভারতবর্ষের মানুষের একটা সামাজিক উন্নয়নও হয়েছে। আজকে আমরা এই টিভির পর্দাতে যখন চোখ রাখি তখন দেখছি কিছু মানুষ মধ্যবিত্ত ভারতবর্ষের মানুষের সামাজিক উন্নয়নের কথা বলছেন, বিরোধীরা তো এইটাই সামাজিক উন্নয়ন হওয়ার পরেও প্রতি বছর 2 কোটি করে চাকরি হলে গত 14 থেকে শুরু করে 26-12 বছরে যেটা গিয়েছে সেই পরিমাণ কর্মসংস্থানটা হয়েছে কিনা। আমি অঙ্কন দত্তর কাছে দ্রুত প্রতিক্রিয়ার জন্য ইকোনমিক যে ডায়নামিক, সেটা ইন্ডিয়ান ইকোনমিক্স অ্যাকসেপ্ট করতে বাধ্য। আজকে গিগ ইকোনমিক, যেটা আমরা বলছি না বারবার করে, গিগ ওয়ার্কার্সের সংখ্যা বাড়ছে। আমি সবাই দেখতে পাচ্ছি সকাল থেকে রাত্রি অবধি কিছু লোক মোটরসাইকেল নিয়ে তোমার বাড়ি আমার বাড়িতে জিনিসপত্র সাপ্লাই দিয়ে যাচ্ছে। সেটা ভারত থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য। তার কারণ হচ্ছে সিঙ্গুরে গিয়ে যখন মুখ্যমন্ত্রী বলেন এখানে একেবারে অ্যামাজন এবং ফ্লিপকার্টের জন্য এখানে একেবারে ব্যবস্থা করা হয়েছে, আমি বলছি সেখানে তো পরোক্ষে সেই গিগ ওয়ার্কারদের সুযোগের কথা বলা হয়। আমি বলছি মোটের ওপর কর্মসংস্থান, একটা স্থায়ী নিশ্চয়তা, সেইটা কোথায়? আমি দ্রুত একবার প্রিয়াঙ্কা গান্ধী কি বলছে দর্শকদের সামনে রাখবো। It's very. I don't have much expectation, but অঙ্কন দত্ত, কর্মসংস্থানের কথা বলছেন, এমএসএমই সেক্টরের যে কর্মসংস্থান হয়েছে তা এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে 1 নম্বরে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা আইএমএফ 17ই জানুয়ারি এই বছর প্রেস রিলিজ করে ঘোষণা করেছে। সেটা মুখ্যমন্ত্রী বারে ঘোষণা করেন এমএসএমই। না, এটাই তো মজা, এটাই তো মজা। কেন্দ্রের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে তারা আমরা দুজনে একসাথে, আমরা দুজনে চালাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার। আসুদা তুমিও চালাচ্ছ, পশ্চিমবঙ্গ সরকার আমরা যে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যটা শুনলাম, তুমি কি খেয়াল করছো তিনি বলছেন আমার কোনো প্রত্যাশা নেই? তা ওনার প্রত্যাশা তো ওনার ভাইয়ের থেকে থাকবে না, তো রাহুল গান্ধীর থেকে তো ওনার প্রত্যাশা নেই। রাহুল জানেন যে ওনার দরকারি প্রত্যাশা বন্ধ হয়ে গেছে। আমি একটা কথা বলছি, মানুষের প্রত্যাশা রয়েছে, জনগণের প্রত্যাশা রয়েছে, বিরোধীদের প্রত্যাশা নেই। কারণ একটার পর একটা বাজেট আসে আর বিরোধীদের থেকে তারা আরো দেশের ক্ষমতার চেয়ারে তুলে চলে যাবে। প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষমতায় আসতে হবে নাকি? রিপ্রেজেন্ট করেন সংসদে সাধারণ মানুষকে। অখিলেশ যাদব কি বলছেন একবার দেখো। और बीजेपी को अपने घोषणा पत्र पढ़ने चाहिए और देखने चाहिए कि कितने स्मार्ट सिटी बने हैं,
वो स्मार्ट सिटी जो दावा करता था कि सॉलिड वेस्ट मैनेजमेंट में सबसे अच्छा काम किया है, सबसे ज़्यादा अवार्ड मिले हैं, वहीं पर खराब पानी पीने से लोगों की जान चली गई। अंतर्राष्ट्रीय प्लेटफॉर्म जहाँ पर दुनिया के लोग अपनी अच्छाई बताने आते हैं, अपने देश की क्या अच्छाई है वो बताने आते हैं, वहाँ पर हमारी सरकार के लोगों को ये फेस करना पड़ा कि यहाँ की हवा ख़राब है, जिसकी वजह से निवेश नहीं आ सकता है। ये तो भगवान की कृपा है जो पानी बरस गया, हवा चल गई, नहीं तो हम और आप लोग सांस भी नहीं ले सकते थे यहाँ पे खड़े होकर के। सोचिए उससे कितना नुकसान हो रहा है, कितने लोगों की जान जा रही है, कितने लोगों को इन्फेक्शन हो रहा है। तो इसके लिए क्या किया? आप कह रहे खाद्यान्न में हम यहाँ पहुँच गए, वहाँ पहुँच गए, लेकिन किसान क्या उसकी आय दोगुनी हो गई इस महंगाई में? रोजगार के तमाम दावे किए गए, क्या रोजगार मिल रहा है? 12वां पास बच्चों को क्या रोजगार मिल रहा है? क्या नौकरी मिल जा रही है? और फिर सामाजिक न्याय के नाम पर जो आप झूठ बोल रहे हैं, लगातार झूठ बोल रहे हैं आप, उसका जवाब क्या है सरकार? एबीपी आनंद एगिए थाके एगिए राखे।